এই তো এই তো সেই পথ। আর একটু গেলেই আমি যথাস্থানে পৌঁছতে পারবো। এই তো এই তো সেই ঘর। হে ভগবান, তুমি আমার সহায় থেকো। আমি যেই লক্ষ্যে এখানে এসেছি সে আমার উদ্দেশ্য যেন পূরণ হয়। আপনি? আমি সুদূর হিমানি গ্রাম থেকে আসছি। পথশ্রমে বড়ই ক্লান্ত আমি। যদি আজকের রাতটা আশ্রয় মিলত। নিশ্চয় নিশ্চয়, এই কুটির তো আমি সকলের জন্যই নির্মাণ করেছি। আপনি আসুন, এসে বিশ্রাম নিন। এই জঙ্গলের মধ্যে আমি আর কোনো আশ্রয় দেখতে পেলাম না। এই কুটিরে আলো জ্বলতে দেখেই বুঝলাম এখানে হয়তো কেউ রয়েছে। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। আরে ধন্যবাদ কিসের? আমি এখানে সাধনা করি। শিষ্যরা মিলে এই কুটির নির্মাণ করে দিয়েছে, নইলে আমি গাছের নিচে থাকতেই অভ্যস্ত। এই কে আছিস? সাধু বাবার থাকার ব্যবস্থা করে দে। আগে যথা আজ্ঞে মা। কিছুক্ষণের মধ্যেই কুটিরের সকলে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। হঠাৎই সাধিকার ঘুম ভেঙে গেল। তার যেন মনে হলো কেউ তার চুল ধরে টানছে। সে চিৎকার করে উঠল, চোর চোর, কে আছিস? চোর চোর চোর, কে আছিস? চোর! কিন্তু শিষ্যরা মুহূর্তের মধ্যেই তাকে ধরে ফেলল। কিন্তু আশ্চর্য হয়ে দেখল এটা যে সেই সাধু বাবা। ছি 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 ছি, আমি তোমাকে আশ্রয় দিলাম আর তুমি আমার চুল ছিঁড়তে যাচ্ছিলে? এ কি ধরনের আচরণ তোমার? আমি বাধ্য হয়ে এই কাজ করছি, বিশ্বাস করুন। এর পিছনে এক মহৎ চুপ করো। এই তোমাদের মতো ভণ্ড সাধুদের জন্যই সমাজে সকলের সম্মান নষ্ট হয়। বলো বলো, কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছিলে? বলো। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন মা। নিশ্চয়ই ও সাধুর বেশে কোনো শয়তান, নইলে এই মাঝরাতে কেউ কি এমন আচরণ করে? আপনি এক্ষুনি ওকে কঠিন শাস্তি দিন। একদম ঠিক বলেছিস। আজকে আমার সাথে এইসব করেছে, কাল হয়তো কোনো সাধারণ মানুষের সাথে করবে। না না, একে উচিত শিক্ষা দিতেই হবে। দয়া করে আমার কথাটি একটিবার শুনুন। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি তো নিজেই নিজের আচরণে লজ্জিত, কিন্তু কি করব, এটা করতে বাধ্য হয়েছি আমি। তুমি কি বলছো তুমি জানো? মাঝরাতে তুমি আমার চুল ছিঁড়ে নিচ্ছিলে, আর এখন বলছো এতে কারো কল্যাণ নিহিত রয়েছে? আমি একদম সঠিক কথা বলছি, বিশ্বাস করুন। আমার অহংকারের জন্য অনেক অপমান লাঞ্ছনা পেয়েছি, তাই এখন সেটাকে দূর করার চেষ্টা করছি। আমি যে কিছুই বুঝতে পারছি না, একটু স্পষ্টভাবে বলবে? এই ঘটনার পিছনে রয়েছে এক দীর্ঘ কাহিনী। আমি হিমালয়ের কোলে বসে বেশ কিছুদিন সাধনা করে সিদ্ধি লাভ করি। কিছু তন্ত্রবিদ্যার সাথে সাথে সামান্য কিছু শক্তি লাভ করে হয়তো নিজের প্রতি মাত্রাতিরিক্ত অন্ধবিশ্বাস জন্ম নিয়েছিল। আর সেই আত্মবিশ্বাস যে কখন অহংকারের রূপ ধারণ করলো সেটা বুঝতেই পারিনি। লোকমহলে আমি নিজেই নিজের সুখ্যাতি করে বেড়াতাম। সেই সুবাদে বেশ কিছু শিষ্য হয়েছিল। সেইবার আমার এক শিষ্য রাজেনের বাড়িতে তাদেরই আমন্ত্রণে গিয়েছি। আগেও বেশ কয়েকবার তাদের বাড়িতে গিয়েছি। রাজেনের ছোট মেয়ে নীরা সেখানে গেলেই আমার সেবা করত, কিন্তু সেবার গিয়ে তাকে দেখতে পেলুম না। বাবা, এতদিন পরে আপনি পায়ের ধুলো দিলেন। আমি আর রেণু যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না আপনাকে। হ্যাঁ বাবা, এইবার আমাদের বাড়িতে কিছুদিন থাকতে হবে। আমরা আপনার সেবা করে জীবন ধন্য করতে চাই। সে না হয় ঠিক আছে, কিন্তু নীরামাকে তো দেখছি না। সে কোথায়?
অন্য সময় আমি এলেই সে তো এগিয়ে আসে। আসলে নীরা ভালো নেই বাবা। মেয়েটা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আমি ওকে বলেছিলাম এই বিপদের দিনে আপনাকে ডাকতে, কিন্তু ও বারণ করলো। নীরা ভালো নেই মানে? তোমার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না রাজেন। বিষয়টা কি? কি হয়েছে নীরা মায়ের? কি হয়েছে যদি জানতাম তাহলে তো এই নিবারণের উপায় বের করতে পারতাম বাবা। সে কি? কোথায় সে? আমি এক্ষুনি তাকে একবার দেখতে চাই। না না বাবা, আমরা আপনাকে কিছুতেই তার কাছে যেতে দিতে পারবো না। কিন্তু কেন? তার আচরণ একদম পাল্টে গেছে বাবা। দিনরাত কেমন অদ্ভুত স্বরে কথা বলে, যেন অদৃশ্য কারোর সাথে কথা বলে। জানি না আমার মেয়েটার উপর কার নজর পড়লো, আমি সত্যি জানি না। ফুটফুটে মেয়েটা আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমাকে এক্ষুনি একটিবার নীরার কাছে নিয়ে চলো। না না না, আমাকে বাধা দিয়ে কোনো লাভ নেই। আমি হিমালয়ের গুহায় তপস্যা করেছি। এই পৃথিবীতে এমন কিছু নেই যা আমার কাছে বশ মানবে না। চলো। কিন্তু তখন ঘরের ভেতর থেকে যার আওয়াজ ভেসে আসছিল তাও সে যে কোনো জীবিত মানুষের নয় তা বলে দিতে হয় না। চৌহদ্দির মধ্যে আসার সাহস দেখায় কে রে? দেখলেন দেখলেন বাবা, আজ প্রায় 10 দিন হয়ে গেল মেয়েটা এইভাবে ঘরের মধ্যে রয়েছে। আর এত সাহস আমার ঘরের চৌহদ্দির মধ্যে আসার সাহস দেখায় কে রে? কে রে বেজন্মা? কে এসেছিস? তোকে আমি ছাড়, আমাকে ছাড় বলছি। না, আমাকে ছাড়। এ কি? নীরার ভেতর থেকে 2 রকমের কণ্ঠস্বর শোনা যাচ্ছে কেন? আর রাজেন, তোমরা ওকে ওকে এইভাবে বেঁধে রেখেছো কেন? না হলে যে ও দরজা ভেঙে বেরিয়ে আসছিল, আর আর তারপরে রুদ্রমূর্তি ধারণ করে আমাদের দিকে যা হাতের সামনে পায়ে ছুঁড়ে মারে। সেদিন তো আমি খাবার দিতে গেছিলাম বলে আমাকে এত জোরে ঠেলেছিল যে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে আমার কপাল কেটে গেছিল বাবা। এছাড়া নিজের উপরে অত্যাচার তো আছেই। কখনো চুল ছিঁড়ছে, কখনো নিজেই নিজেকে কামড়ে রক্ত বের করছে। উফ, মেয়েটির ওই অবস্থা যেন চোখে দেখা যায় না। কে কে এসেছিস বাইরে? নীরা, নীরা মা আমার শান্ত হ মা। আমরা তোর বাবা মা। নীরা, অমন করিস না মা, অমন করিস না। বাবা মা? কিসের বাবা মা? দূর হ, নইলে সব কটার ঘাড় মুটকে দেব। এত সাহস! ওরে হতচ্ছাড়া! এই রামনাথ সমাদ্দার কোনো সাধারণ সাধু নয়। আমি হিমালয় থেকে গূঢ় তপস্যা করে সিদ্ধি লাভ করেছি। এত সহজে আমি পালিয়ে যাব না। কিন্তু বাবা, আমার মেয়েটার কি হয়েছে বাবা? ওকে কোনো নিম্ন বর্গের প্রেত ভর করেছে। সে ভাবছে এমন আস্ফালন করলেই আমি ভয় পেয়ে চলে যাব, কিন্তু ও জানে না আমি কি করতে পারি আর আমার কি ক্ষমতা। রাজেন, ওকে খুলে দাও। না বাবা না, আপনি জানেন না ওর কত ক্ষমতা। ওকে খুলে দিলে অনর্থ হয়ে যাবে। রাজেন, তোমার কি আমার উপরে বিশ্বাস নেই? এক্ষুনি ওকে খুলে দিয়ে বাইরে বেরিয়ে যাও। ও এবার বুঝবে আমি কত বড় সিদ্ধ পুরুষ। রাজেন নীরার দড়িগুলো খুলে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে দরজা বন্ধ করে দিল। আমি দেখলাম নীরা বাঁধন মুক্ত হতেই আমার দিকে তাকালো। সেই দৃষ্টি আমি আজও ভুলিনি। জবা ফুলের মতো লাল চোখে বলল, কে তুই? এখানে কেন এসেছিস? পশ্চাৎ! আমি তো জমরে হতভাগা। ভালোয় ভালোয় নীরার শরীর থেকে বেরিয়ে যা, নইলে। এবার দেখ কে কার জম। বেটা নলিটা টিপে ধর, মরলে ওর রক্ত চুষে খাবো। ছাড় বলছি, ছাড় ছাড়। শয়তান, তোর
সাহস, তোকে আমি তুই কি ভেবেছিস এসব ছাই ভস্য দিয়ে আমাদের তাড়াবি? কখনো নয়, আমরা এত সহজে যাব না। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও! আরে, মেরে ফেললো। রাজেন, দরজা খোলো, দরজা খোলো। আমরা এত সহজে যাব না। এরপরে আর কখনোই মুখ হোস না, নইলে এই তো, আপনি এত কথা বলছিলেন বাবা, সেখানে এইভাবে নাস্তানা বোধহয় ফিরে এলেন। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আপনার সব কথা মিথ্যে, আপনি ভণ্ড। নইলে ওই প্রেত এইভাবে আপনাকে হারিয়ে দেয়। তোমরা ভুল বুঝছো, তোমরা ভুল বুঝছো বৌমা। নিরামায়ের শরীরে একটা নয় দুটো প্রেত রয়েছে, আর তারা ততোধিক শক্তিশালী। তাদেরকে পরাস্ত করার জন্য অনেক ক্ষমতার দরকার। আর আপনার সেই ক্ষমতা নেই, তাই তো? তাহলে কেন মিথ্যা আশ্বাস দিলেন বেকার? হ্যাঁ, আমরা কোনো ভালো সাধু বাবাকে নিয়ে আসবো কোন, আপনি জানতো? ওগো, আমার মেয়েটা কি আর কোনোদিন ভালো হবে না? কত আশা করে আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি তো নিজেই ওর হাতে মার খেলেন। দেখো, চাইলে তোমরা ওর জন্য অন্য সাধু, পুরোহিত, যা যোগ্য যা খুশি করতে পারো, কিন্তু আমি নিশ্চিত হয়ে বলতে পারি নীরার মধ্যে যে দুই প্রেত রয়েছে তা দূর করা এত সহজ হবে না। আমাকে তোমরা 7 দিন সময় দাও। কি, আরো 7 দিন? আপনার যদি ক্ষমতা নাই থাকে, 7 দিনে আপনি করবেনটা কি? আমি একটু বই, পুস্তক, পুঁথি এইসব ঘেঁটে দেখব। তারপরেও যদি আমি না পারি, তখন তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সেদিন গ্রামবাসীদের চরম টিটকারি আর রাজেনের মুখের ভাব দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ওরা আমার উপরে বিশ্বাস রাখতে পারছে না। কিন্তু আমিও হাল ছাড়ার পাত্র নই। আমার কাছে থাকা অনেক পুঁথি পুস্তক ঘেঁটে দেখলাম, এক শরীরে দুই প্রেত বাস করলে তারা এতটাই শক্তিশালী হয়ে যায় যে তাদের পরাস্ত করা বেজায় কঠিন। এই তো এখানে কিছু উপায় লেখা রয়েছে। অতি শক্তিশালী প্রেতকে নিষ্ক্রিয় করার জন্য 7 জন অতি শুদ্ধ ও পবিত্র মানুষের শরীরের কোনো অংশ লাগবে। তার মানে? আমি বুঝলাম না, পুঁথিতে উল্লিখিত কথার তাৎপর্যটা কি? আসলে সেই পুঁথিতে লেখা ছিল যে কোনো শুদ্ধ বা পবিত্র আত্মা, মানে কোনো সাধু বা আপনার মতন 7 জন সাধিকার শরীরের কোনো অংশ সংগ্রহ করে সেগুলোকে একত্রিত করতে হবে। সেই 7টি অংশ একত্রিত করে ওই প্রেতকে পরাস্ত করা সম্ভব হবে। আর সেই কারণেই তুমি আমার চুলের অংশ নিতে যাচ্ছিলে? আগে হ্যাঁ, সেদিন থেকে আমি পবিত্র ও শুদ্ধ সাধু সন্ন্যাসীর সন্ধান করে যাচ্ছি। তাদের চুল বা শরীরের কোনো অংশ চাইলে কেউ দিয়েছেন, আবার কেউ কেউ রাজি হননি। রাজি হয়নি? কিন্তু কেন? আসলে সকলের মনের ভাব তো আর এক হয় না। এখন অব্দি 6 জনের অংশ আমি সংগ্রহ করেছি, আপনি ছিলেন 7তম। এই জন্য তুমি রাতের বেলা ওইভাবে চোরের মতো আমার মাথার চুল সংগ্রহ করছিলে? কিন্তু আমাকে সবকিছু খুলে বললে আমি তো নিজেই তোমাকে দিয়ে দিতাম। আসলে আমি ভেবেছিলাম আপনিও হয়তো বাকিদের মতন দিতে চাইবেন না। তাছাড়া ইরার অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। যদি এখন এর প্রতিকার করা না যায়, তাহলে হয়তো সব শেষ হয়ে যাবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুমি যেন নিজের কার্যে সফল হও। এরপরেই এক শুভ দিনে সাধু বাবা সেই 7 জনের শরীরের অংশ একত্রিত করে মহাযজ্ঞে বসলেন।
কে কে রে বেজন মা? কার এত সাহস? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আগে আমাকে ছাড়। এই তো এসে পড়েছিস। সেদিন কি বলেছিলি আমি নাকি তোর ক্ষমতার কথা জানি না? আজ দেখি তোর কত বড় ক্ষমতা। ছেড়ে দে, এই সাধু, আমাকে ছেড়ে দে। চুপ, একদম চুপ। বল, কেন নীরার শরীরে ঢুকেছিস তোরা, বল। এই মেয়ে আমাদের গুপ্তধনে হাত দিয়েছে, যেই গুপ্তধন আমরা ভোগ করতে পারিনি সেটা নিয়ে এসেছে। হ্যাঁ, ওর এত সাহস। গুপ্তধন? কি উল্টো পাল্টা কথা বলছিস? যা বলবি পরিষ্কার করে বল। তোরা দুজনে মিলে নীরার শরীরে কি করছিস? আমার নাম ভোলা আর ওর নাম রাখাল। আমরা দুজনে কাঠুরে, গভীর জঙ্গলে কাঠ কেটে আমরা জীবিকা নির্বাহ করতাম। সেদিন আমরা কাঠ কেটে ফিরছিলাম। উফ ভাই, আজ সেই ভোর রাত থেকে কাজ করছি আর শরীরে দেয় না। ও বাবা, চল ওই গাছের তলে একটু জিরিয়ে নি। ঠিক বলেছিস ভাই, সঙ্গে আনা খাবারগুলো যে খেয়ে নেওয়া যাবে। চল 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 চল। এরে রাখা হলো কি? বারবার মাটি তাতে কি ঠুকঠুক করছিস? কি জানি ভাই, মাটির বাকি অংশের থেকে এই অংশটা যেন একটু বেশি নরম আর এবড়ো খেবড়ো। হ্যাঁ, কি বলিস রে? এই জঙ্গলের মধ্যে উঁচু নিচু মাটি, ঘুরে একবার দেখবি নাকি? চল, আমাদের ভাগ্যে কি আর গুপ্তধন জুটবে? তো চল চল দেখি। দুই বন্ধু মিলে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই একটা টং করে শব্দ হলো। দুজনের মুখে তখন যেন হাসির ঝিলিক খেলে গেছে। তাড়াতাড়ি আরো মাটি খুঁড়তেই একটা কলসির মতো দেখতে পাওয়া গেল। গুপ্তধন! এই দেখ রাখাল, গুপ্তধন! গুপ্তধন? হে ভগবান, আমার ভাগ্যে গুপ্তধন জুটলো। আরে তোর ভাগ্যে মানে? এই গুপ্তধন তো আমি দেখেছি। কেন ফালতু কথা বলছিস? হ্যাঁ ভোলা, এটা আমি দেখেছি আর আমি তোকে বলেছি। এই আচ্ছা, বেশ বেশ, আগে তুই কলসিটা বের করি। বুঝলি রাখাল, এখন এখন দিন ফুরিয়ে রাত হতে যায়। এই সময় কলসি ভর্তি গুপ্তধন নিয়ে কি জঙ্গলের পথে যাওয়া উচিত হবে? না ভাই, এটাকে বরং আজ রাতটা এখানে এই গর্তের মধ্যেই পুঁতে রাখি। কাল দুজনে এসে নিয়ে যাবো। ঠিক বলেছিস, এই 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 এইখানে রইল। বাবা, একে তো ক্লান্ত শরীর, তার উপরে মাটি খুঁড়ে আরো ক্লান্ত লাগছে। আমি বরং ওই ওই নদী থেকে এক ঘটি জল নিয়ে আসি, বড় তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই যা তুই, আমি এখানে আসি। এই গুপ্তধন আমার, শুধুই আমার। বুঝলি, ওকে ভাগ দিতে হবে? হ্যাঁ, কখনো না। আমি কুড়াল দিয়ে ওকে মেরে ফেলবো, তারপরে গুপ্তধন আমার হবে, শুধু আমার। আমার এই গুপ্তধন এবার শুধু আমার। কেউ আমার থেকে এটা নিতে পারবে না, এর ভাগ কাউকে দিতে হবে না। এগুলো এগুলো সব আমার, সব। বেচারা রাখাল জল নিয়ে এসেছিল, ভাই ক্ষমা করে দিস ভাই রাখাল। তবে তবে এই জলের জন্য ধন্যবাদ, সত্যি বড় টেস্টটা লেগেছিল। কি ব্যাপার, এমন লাগছে কেন? আমরা দুজনেই ওইখানে মরে পড়ে থাকি। এরপরে কেটে যায় অনেক বছর। এদিকে ওই গুপ্তধনটা মাটিতেই পুঁতে রাখা ছিল। একদিন ওই মেয়েটা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে ওই গুপ্তধনটা দেখতে পায়
আর বাড়িতে নিয়ে আসি। ও, আর সেই গুপ্তধনের জন্যই তোরা এই নিরপরাধ মেয়েটির শরীরে ঢুকেছিস? হ্যাঁ, ও কেন আমাদের গুপ্তধন নিয়েছে? যেই ধন আমরা ভোগ করতে পারিনি। চুপ, একদম চুপ। তোরা দুজনেই লোভী আর পাপী। লোভের বশে নিজেরা নিজেদের দুই বন্ধুকে খুন করেছিস, আর নিজেদের এই পাপের মধ্যে নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিয়েছিস। তোদেরকে আমি এমন উচিত শিক্ষা দেব। না সাধু বাবা, না, আমাদের ক্ষমা করে দিন। কোনোদিন না। তোরা দুষ্ট আত্মা, তোদের আমি বোতল বন্দি করব। সাধু বাবা, দয়া করুন, দয়া করুন। আমরা এতদিন ধরে বদ্ধ হয়ে রয়েছি, এবারে আমাদের মুক্তি দিন। হ্যাঁ বাবা, দয়া করুন, আমাদের ভুল ক্ষমা করুন। বেশ, তাই হবে। তোদের আমি মুক্তি দিচ্ছি, তবে মনে রাখিস সব সময় ঈশ্বরের পথে থাকবি। সাধু বাবা দুই আত্মাকে মুক্ত করে দিলেন। নীরাও ধীরে ধীরে একদম স্বাভাবিক হয়ে গেল। আর নীরার কাছে থাকা সেই গুপ্তধন সাধু বাবা গ্রামের গরিব লোকেদের মধ্যে ভাগ করে দিলেন। সকলে সাধু বাবাকে ধন্য ধন্য করতে থাকল।